আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এএফসি উইমেন্স এশিয়া কাপ মূল পর্ব 2026। বাংলাদেশের মেয়েরা বি গ্রুপের শেষ খেলায় উজবেকিস্তানের সাথে 9 মার্চ পার্থে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বিকাল 3টায়। বাংলাদেশ এবং উজবেকিস্তানের খেলা নিয়ে আলোচনা করব এবং সেই সাথে একাদশটা কি হতে পারে সেই বিষয়ে আপনাদেরকে আমার প্রেডিকশনটা জানাবো। কিন্তু তার আগে আমি বাংলাদেশের প্রথম যে দুইটি ম্যাচ, যারা চায়না রিপাবলিক এবং ডিপিআর কোরিয়ার সাথে হয়ে গেছে, সেই ম্যাচের বিষয়ে একটু আলোচনা করি। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে চায়নার সাথে 2-0 বলে পরাজিত হয়, কিন্তু সেই ম্যাচে বাংলাদেশ এত ভালো ফুটবল খেলছে, বাংলাদেশের সাপোর্টারদের এক্সপেকটেশনের যে বেঞ্চমার্কটা আছে এটা এত হাই সেট হয়ে গেছিল যে উত্তর কোরিয়ার সাথে বাংলাদেশ মোটামুটি একটা ভালো রেজাল্ট করবে, এই ধরনের একটা মানসিকতা আমাদের দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল। কিন্তু যখন 5-0 গোলে যখন আমরা নর্থ কোরিয়ার সাথে পরাজিত হই, অনেকেই হতাশ হয়ে গেছে, কিন্তু আমি মনে করি না যে হতাশ হওয়ার কিছু আছে। উইমেন্স ফুটবলে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর টপ 10 এর মধ্যে থাকা একটা দলের সাথে আপনি অ্যাটাকিং অ্যাপ্রোচ নিয়ে মাঠে নামবেন এবং সেটা এক্সিকিউট করার জন্য শেষ 90 মিনিট পর্যন্ত আপনি চেষ্টা চালায় গেছেন, এটাই তো অনেক বড় বিষয়। এই মানসিকতাই ওয়ার্ল্ড ফুটবলকে জানান দেয় যে বাংলাদেশ এশিয়া নারী ফুটবলের একটা বড় শক্তি হতে যাচ্ছে এবং অলরেডি আমাদের মেয়েরা ফিফার ডোর নক করা শুরু করে দিয়েছে। বাংলাদেশ কোরিয়ার ম্যাচের বিষয়ে একটু আলোচনা করি। বাংলাদেশ এবং কোরিয়ার ম্যাচটা যখন শুরু হয় তখন থেকে বাংলাদেশ চেষ্টা করছে অ্যাটাকিং মোডে খেলার, কিন্তু আসলে তাদের সাথে আমাদের ফারাকটা অনেক বিস্তার। তারপরেও বাংলাদেশ এবং কোরিয়ার ম্যাচের কয়েকটা স্টিল ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশের মেয়েরা কতটুকু চেষ্টা করছে। 18 মিনিটের সময় বাংলাদেশ একটা অ্যাটাকে যায় যেখানে বাংলাদেশের 7জন প্লেয়ার কোরিয়ার এন্ডে দেখা যাচ্ছে। 22 মিনিটের সময় বাংলাদেশের ডিফেন্স থেকে বিল্ড আপ করার চেষ্টা করা হচ্ছে এবং এখনো দেখা যাচ্ছে যে কোরিয়ার এন্ডে বাংলাদেশের 5জন প্লেয়ার। প্রথমার্ধের 34 মিনিটের সময় কোরিয়ার গোলকিপারের কাছে বল, কিন্তু বাংলাদেশ চেষ্টা করতেছে সেই বলটা প্রেসিং করার। এখনো এই ছবিটাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের 7জন প্লেয়ার। আরেকটি দৃশ্য 28 মিনিটের সময়, এখানে গোলকিপারের পায়ে বল, কোরিয়ার আমাদের ঋতুপর্ণা প্রেসিং এর জন্য আগায় যাচ্ছে। এই দৃশ্যগুলো দেখার পরে অন্ততপক্ষে এইটুকু বোঝা যায় যে আমাদের মেয়েরা তাদের সীমিত শক্তি নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছে প্রেসিং করে যাওয়া এবং অ্যাটাকিং মোডে খেলা। কিন্তু আসলে আমাদের সাথে ওই যে আগেই বললাম যে পার্থক্যটা বিস্তার। কোথায় ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 9 নম্বর একটা টিম আর আমরা 112 নম্বর, প্রায় ডিফারেন্স হচ্ছে 103-এর। যার কারণে আমাদের মেয়েরা কোরিয়ার সাথে পেরে উঠতে পারেনি। তবে 64 মিনিটের সময় বাংলাদেশ যখন চতুর্থ গোলটা কনসিভ করে, এরপর থেকে বাংলাদেশের খেলাটা কিছুটা বেটার আমার কাছে মনে হয়েছে। কেননা এর আগ পর্যন্ত বাংলাদেশের মেয়েরা 3টা পাসও কমপ্লিট করতে পারেনি। কোরিয়ার প্লেয়াররা প্রেসিং করে আমাদের কাছ থেকে বল নিয়ে চলে গেছে, কিন্তু 64 মিনিটে যখন বাংলাদেশ চতুর্থ গোলটা খায়, এরপর থেকে মনে হলো যে বাংলাদেশ একটু ঘুরে দাঁড়িয়েছে এবং এরপরে আমি খেয়াল করে দেখলাম যে খেলা শেষ অবধি পর্যন্ত বাংলাদেশের মেয়েরা কখনো 4টা, কখনো 5টা, কখনো 6টা পর্যন্ত পাস তারা কমপ্লিট করতে পারছে। অপরদিকে আপনি যদি গ্রুপ এ অথবা গ্রুপ সি এর দিকে তাকান, গ্রুপ এ তে যেমন অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, এদের এগেইনস্টে যখন ফিলিপাইন খেলছে, ফিলিপাইন, ইরান এরা কিন্তু সাউথ কোরিয়া কিংবা অস্ট্রেলিয়ার এন্ডে বল নিয়ে ঢুকতেই পারে না। মানে তাদের 3জন প্লেয়ারকেও অস্ট্রেলিয়া বা সাউথ কোরিয়ার এন্ডে খুঁজে পাওয়া যায়নি। ঠিক একইভাবে গ্রুপ সি তে যান, গ্রুপ সি তে জাপানের সাথে যেই কয়টা টিমের খেলা হয়ে গেছে এই পর্যন্ত, যেমন চাইনিজ তাইপে কিন্তু জাপানের এন্ডে ঢুকতেই পারে না, অথচ চাইনিজ তাইপে অনেক শক্তিশালী একটা দল। ঠিক একইভাবে আমরা যেটা দেখলাম যে ইন্ডিয়ার অবস্থা কি হয়েছে, ইন্ডিয়া 11-0 গোলে জাপানের সাথে পরাজিত হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে যে ইন্ডিয়া জাপানের এন্ডে তো দূরের কথা, ইন্ডিয়ার খেলাটা সম্পূর্ণই ছিল ইন্ডিয়ার ডি বক্সের ভেতরে। তো সেই তুলনায় আমাদের মেয়েরা যথেষ্ট ভালো ফুটবল খেলছে। এবার একটু আসা যাক আমাদের সর্বশেষ ম্যাচ, যেটা আমরা উজবেকিস্তানের সাথে খেলবো, যেটা আমাদের ডু এন্ড ডাই ম্যাচ। এই ম্যাচের বিষয়ে একটু কথা বলি। আমাদের যিনি কোচ আছেন পিটার বাটলার, উনি কিন্তু উনার প্রথম 2টা ম্যাচে যে ফরমেশনে উনি খেলাইছেন বা উনার যে অ্যাটাকিং থার্ড, ওনার যে ডিফেন্স, এটা কিন্তু উনি খুব একটা স্টেবল রাখেননি। উনি শুধু উনার মাঝমাঠটাকে স্টেবল রাখছেন। উনি কিন্তু উনার অ্যাটাকিং থার্ডে অনেক পরিবর্তন আনছে। কখনো ওমেলা স্টার্ট করছে, কখনো তোহরাও স্টার্ট করছে, আবার শামসুন নাহার সিনিয়র রাইট উইং পজিশনে খেলছে, আবার শামসুন নাহারকে তুলে নেওয়া হয়েছে। অ্যাটাকিং থার্ডটাকে পিটার বাটলার স্টেবল করে।
অপরদিকে ডিফেন্সটাকেও কিন্তু উনি স্টেবল করেন, কখনো ফিল্ড আজিমকে বসায় রাখছে, কখনো নবীরনকে বসায় দিচ্ছে, কখনো হালিমাকে মাঠে নামাইছে, কখনো আইরিনকে রাইট ব্যাক খেলাইছে। তো এইটার বিশেষ কিছু কারণ আছে, সেটা হচ্ছে যে উনি ওনার মূল প্রতিপক্ষ উজবেকিস্তানকে ধরছে, এবং এই কারণে উজবেকিস্তান যাতে বাংলাদেশের উপরে হোমওয়ার্ক করতে না পারে, এই কারণে হয়তো উনি কোনো প্লেয়ারকে স্টেবল করে নাই কোনো জায়গায়। কিন্তু উনার যে একটা মূল গেম প্ল্যান, এটা কিন্তু উজবেকিস্তানের সাথে আছে। দেখা যাক এখন এই গেম প্ল্যানটা কি হতে পারে, কারণ পিটার বাটলারের ব্যাপারে অগ্রিম কোনো কিছু বলা খুব মুশকিল। আর উজবেকিস্তানের কথা যদি বলি, তাহলে উজবেকিস্তানের ক্যাপ্টেন যে আছে, জার্সি নাম্বার 17, সে অত্যন্ত ক্ষিপ্র গতির একজন প্লেয়ার, এবং সে কিন্তু লেফট উইং পজিশনে খেলে, যথেষ্ট ভালো ফুটবল খেলে, এবং বারবার কিন্তু উনি লেফট উইং পজিশন থেকে বল নিয়ে বের হয়ে যায়। ঠিক একইভাবে তাদের 10 নম্বর খেলোয়াড় যেটা আছেন, তার স্ট্যামিনা, স্কিল, তার এনার্জি যথেষ্ট, এবং সে কিন্তু খুব ভালো বল সাপ্লাইও দিতে পারে এবং বল ফিনিশিংও করতে পারে। এবং 3 নম্বর যে প্লেয়ারটার কথা আমি বলতে চাই উজবেকিস্তানের, সেটা হচ্ছে উজবেকিস্তানের গোলরক্ষক। এই 3টা প্লেয়ার আমাদের জন্য অনেক ভয়ের কারণ হতে পারে। এখন আসা যাক বাংলাদেশ আসলে কোন ফরমেশনে খেলতে পারে উজবেকিস্তানের সাথে, 4-4-2 না 4-3-3, নাকি যেই ফরমেশনে আমরা প্রথম 2টা ম্যাচ খেলছি। এখন আমার যতদূর ধারণা, যে যেই 2টা ম্যাচ আমরা প্রথমে খেলছি, খুব সম্ভবত এই ফরমেশনটাই খেলার চেষ্টা করি। তো আমি এই ফরমেশনটার উপরে ভিত্তি করেই আমার একটা প্রেডিকশন আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। গোল পোস্টের নিচে মিলি থাকবে, এবং সেন্ট্রাল ডিফেন্সে যে 3জন খেলবে তারা হচ্ছে আফিদা, কোহাটি এবং নবিলন। রাইট উইং ব্যাগে সুলি আজিমি থাকবে, এবং লেফট উইং ব্যাগে শামসুন্নাহার সিনিয়ারি থাকবে। 2টা উইঙ্গারে খেলবে, শামসুন্নাহার রাইট উইঙ্গারে খেলবে, এবং লেফট উইং পজিশনে খেলবে ঋতুপর্ণা চাকমা। এখন আসার এক নাম্বার 9, এই জায়গাটায় আমার মনে হয় একটু পরিবর্তন আসতে পারে। সেটা হচ্ছে আমার মনে হয় ফিল্ডে 3টা প্লেয়ার খেলবে, স্বপ্না, মারিয়া এবং মনিকা। মনিকা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবে এবং ফলস 9 এর কাজটাও করবে, আমার যতদূর ধারণা এটাই হতে পারে আমাদের শুরুর একাদশ। তো আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। এখন একটু আলোচনা করি পরিসংখ্যান নিয়ে, যে বাংলাদেশ যদি কোয়ার্টার ফাইনালে যেতে চায় তাহলে বাংলাদেশকে সেই ক্ষেত্রে পরিসংখ্যানটা কি হইতে হবে। মানে আমি যখন এই কন্টেন্টটা তৈরি করি, তখন অলরেডি এই গ্রুপ থেকে 3টা টিম মোটামুটি ফিক্সড হয়ে গেছে। অস্ট্রেলিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে যে খেলাটা ছিল, সেটা 3-3 গোলে ড্র হয়ে গেছে। সেই ম্যাচে ড্র হয়ে যাওয়াতে গ্রুপ চ্যাম্পিয়ন সাউথ কোরিয়া হয়ে গেছে, অস্ট্রেলিয়া গ্রুপ রানার্স আপ গোল পার্থক্যের কারণে। থার্ড পজিশনে আছে ফিলিপিন্স, এবং ফিলিপিন্সের যে জিনিসটা দরকার ছিল ইরান হারানোর, তারা ইরানকে 2-0 গোলে হারাই দিছে। তারা আমি এই কন্টেন্ট যখন তৈরি করতেছিলাম, তখন খেলার বাকি ছিল আর মাত্র 2 মিনিট। এই 2 মিনিট বাকি থাকা অবস্থায় ফিলিপিন্স 2-0 গোলে আগায় ছিল। তো যার কারণে ফিলিপিন্সের যে অবস্থা, তাতে এইটুকু আমি শিওর যে ফিলিপিন্স 2-0 গোলে আগায় ছিল। সেই হিসাবে ফিলিপিন্স থার্ড বেটার টিম হিসাবে অলরেডি কোয়ালিফাই করে গেছে, এটুকু নিশ্চিত। মানে এই গ্রুপ থেকে থার্ড বেস্ট টিম হিসাবে ফিলিপাইন কোয়ালিফাই করে গেছে, এইটুকু নিশ্চিত। এখন তাহলে থাকতেছে আর একটা টিমের সুযোগ, যে কোনো একটা টিম যাবে, থার্ড পজিশনের একটা টিম যাবে। এই একটা টিম কে হতে পারে? এটা উজবেকিস্তান হতে পারে, এটা বাংলাদেশ হতে পারে, এটা ভিয়েতনামও হতে পারে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশকে যেতে হলে কি করতে হবে। বাংলাদেশ সর্বপ্রথম কাজ হচ্ছে উজবেকিস্তানকে হারাইতে হবে, এটা হচ্ছে বাংলাদেশের, এটা ছাড়া বাংলাদেশের কাছে আর কোনো সুযোগ নাই কোয়ালিফাই করার। এরপরে যে কাজটা আছে সেটা হচ্ছে জাপানের। জাপান যদি ভিয়েতনামকে 6 গোলের উপরে দিতে পারে, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে বাংলাদেশ কোয়ালিফাই করে যাবে। আর ভিয়েতনাম যদি 6 গোলের নিচে খায় জাপানের কাছ থেকে, এবং এইটুকু নিশ্চিত আমি যে চাইনিজ তাইপে অন্তত পক্ষে ম্যাচ যদি নাও জিততে পারে, ইন্ডিয়ার সাথে ম্যাচটা ড্র করবে। আর ম্যাচ যদি ড্র হয়, সেই ক্ষেত্রে চাইনিজ তাইপে কিন্তু গ্রুপে রানার্স আপ হয়ে চলে যাচ্ছে। তাহলে থাকতেছে শুধু ভিয়েতনাম এবং বাংলাদেশ। তো ভিয়েতনামকে যেতে হলে ভিয়েতনামকে 6 গোলের নিচে খাইতে হবে জাপানের সাথে। বাংলাদেশকে অবশ্যই উজবেকিস্তানকে হারাইতে হবে, এবং তাদেরকে জাপানের দিকে তাকায় থাকতে হবে। জাপানি সেই ক্ষেত্রে বাংলাদেশের ত্রাণকর্তা হিসেবে যদি কাজ করতে পারে। তো আগামীকালে বাংলাদেশ এবং উজবেকিস্তানের ম্যাচে বাংলাদেশ ফুটবল দলকে আগাম শুভকামনা জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং আশা করি বাংলাদেশ ভালো খেলবে এবং ম্যাচটা জয়লাভ করবে। তো ইনশাল্লাহ আগামীকালকে খেলার পরে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।